মিরপুর 10 এলাকা। পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের ইট পাটকেল নিক্ষেপ, টিয়ারশেল, রাবার বুলেট, গুলি ছুটতে ছুটতে একজনের মৃত্যু হয়। সিলেট, রংপুর, পাবনা, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ, কক্সবাজার, বরিশাল, বগুড়া, শেরপুর, ভোলা, জয়পুরহাট, সাভার, হবিগঞ্জ সহ মোট 19 জেলায় সহিংসতায় শহীদ হন অন্তত 91 জন। বেশিরভাগই শিক্ষার্থী, নিরস্ত্র আন্দোলনকারী। শহীদদের মধ্যে বহুজন সরকারি বাহিনীর গুলিতে প্রাণ হারান। সরকারের কঠোর দমন পীড়নের পদক্ষেপ হিসেবে বিকাল 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। সারাদিন আহত এবং শহীদদের বহন করে ঢাকা মেডিকেল কলেজে মিনিটে মিনিটে আসতে থাকে অ্যাম্বুলেন্স। আন্দোলনকারীরা শহীদ মিনার থেকে শাহবাগের দিকে মিছিলে গিয়ে চিৎকার করতে থাকেন, আমার ভাই মরলে কেন, শেখ খুনি হাসিনা জবাব দে, এক দফা দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। ওই দিন বর্ণিত স্থানসমূহ বাইরেও খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল সহ শহরের অধিকাংশ আইন শৃঙ্খলা বাহিনীর ছত্রছায়ায় আওয়ামী ক্যাডাররা সশস্ত্র আক্রমণ চালালে মারাত্মক জখমের শিকার হয়। তৎকালীন প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল মামুন উল্লেখিত অপরাধ সংগঠনের উস্কানি, প্ররোচনা, উৎসাহ, সর্বোপরি অধস্তনদের নির্দেশ প্রদানের মাধ্যমে উপরোক্ত মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন। ঘটনা 11 5ই আগস্ট 2024, মার্চ টু ঢাকা। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দানবীয় শাসন ব্যবস্থা এবং দাম্ভিকতার পতন। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনের দিনে যখন লাখো জনতা মার্চ টু ঢাকা আন্দোলনের মাধ্যমে রাস্তায় নেমে আসে, তখন সরকারের দমন পীড়নের নিষ্ঠুরতা চূড়ান্ত সীমায় পৌঁছায়। সকাল থেকে সেনাবাহিনী জানত শেখ হাসিনার শাসনের অবসান ঘটেছে, কিন্তু হাসিনার অনুগত পুলিশ বাহিনীর কিছু সদস্য বাস্তবতা অস্বীকার করে প্রাণপণে গণবিপ্লব রুখে দেওয়ার চেষ্টা করে। শহরের বিভিন্ন প্রবেশপথে, কেন্দ্রস্থলে পুলিশের আর্মড ইউনিট, আনসার সদস্য, ছাত্র, সাধারণ মানুষকে লক্ষ্য করে নির্বিচারে প্রাণঘাতী রাইফেল এবং শটগানের গুলি ছোড়ে। চানখারপুল, শাহবাগ, রামপুরা ব্রিজ, বাড্ডা, মিরপুর, আজমপুর, আশুলিয়া, গাজীপুর প্রতিটি স্থানে রক্তাক্ত লাশ ছড়িয়ে পড়তে থাকে, যাদের অধিকাংশ ছিল কিশোর বা শিক্ষার্থী। রাজধানীর চানখারপুলে গুলিতে 6 জন ছাত্র জনতা শহীদ হন। আশুলিয়াতে পুলিশের ভয়াবহতা চরমে পৌঁছে, এখানে বহু সংখ্যক নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়। এর মধ্যে 6 জনকে, যাদের মধ্যে একজন জীবিত ছিল, পরবর্তীতে লাশ পুড়িয়ে দিয়ে পৈশাচিকতার চরম দৃষ্টান্ত স্থাপন করে। গাজীপুরের এক রিক্সা চালককে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে মরদেহে গুম করে ফেলা হয়। আশুলিয়ায় 16 বছর বয়সী এক কিশোরকে গুলি করে চিরতরে ভঙ্গু করা হয়। এমনকি 12-14 বছরের কিশোরদের দেহ ছিল পুলিশের লক্ষ্যবস্তু, যাদের শরীর ঝাঁঝরা হয়ে যায় শটগানের পিলেটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ কারো পরিচয় না জেনেই, কোনো হুমকি ছাড়াই যাকে দেখেছে তাকেই গুলি করেছে, যেন শহর জুড়ে বুলেটের বৃষ্টি চলছিল। মর্মান্তিকভাবে কিছু এলাকায় পুলিশ গুলিবিদ্ধ মরদেহ পুলিশ ভ্যানে উঠিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে। এমন বিভৎস পরিস্থিতি তৈরি করে যাতে জনগণ ভেবে নেয় এই প্রাণহানির জন্য দায়ী তারাই, যারা প্রতিবাদ করেছিল। 5ই আগস্ট ছিল মুক্তির সূচনা, কিন্তু সেই দিনটি রঙিন হওয়ার বদলে রঞ্জিত হয়েছিল রক্তে। এটি ছিল হাজারো মায়ের কান্নার দিন, এক নিষ্ঠুর শাসকের শেষ মুহূর্তের হিংস্র সবল। এই দিন সারা দেশে স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে তার অনুগত পুলিশ বাহিনীর কিছু সদস্য, আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের সশস্ত্র সন্ত্রাসীরা বিভিন্ন শহর এবং অঞ্চলে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্বিচারে হামলা চালালে শত শত মানুষ নিহত হয়, হাজার হাজার মানুষ গুরুতর জখমপ্রাপ্ত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল মামুন উল্লেখিত অপরাধ সংগঠনের উস্কানি, প্ররোচনা, উৎসাহ, সর্বোপরি সহায়তা, অধস্তনদের নির্দেশ প্রদানের মাধ্যমে উপরোক্ত মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন। চিকিৎসা প্রদানে বাধা। তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন বাহিনী এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সশস্ত্র ক্যাডারদের আক্রমণে চলমান আন্দোলনে আহত এবং গুরুতরভাবে জখমপ্রাপ্ত ব্যক্তিদের চিকিৎসা গ্রহণে বাধা প্রদান করে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং ভিডিও থেকে প্রমাণ জানা যায়, পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ, ডিজিএফআই, এনএসআই এবং আওয়ামী লীগের সমর্থকেরা এই চিকিৎসা সহায়তায় বাধা প্রদান করে। চিকিৎসা সহায়তায় বাধাগ্রস্ত করার জন্য অ্যাম্বুলেন্স আটকে দেওয়া, হাসপাতাল এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভকারীদের তথ্য সংগ্রহ করা, যে রোগীদের জরুরি চিকিৎসার প্রয়োজন তাদের চিকিৎসা না দিয়ে গ্রেপ্তার করা এবং চিকিৎসা প্রদানকারী কর্মীদের ভয় দেখানো হয়। তার অংশ হিসাবে চিকিৎসা প্রদানকারী চিকিৎসককে দুর্গম অঞ্চলে বদলি করা হয়। ডিজিএফআই, এনএসআই এর সহ গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো হাসপাতালগুলোতে অভিযান চালিয়ে মেডিকেল রেকর্ড জব্দ করে এবং চিকিৎসা প্রদানকারী কর্মীদের মিথ্যা রিপোর্ট তৈরি করতে বা চিকিৎসা প্রদানে অস্বীকার করতে চাপ দেয়। এই ধরনের ইচ্ছাকৃত চিকিৎসা সেবা ব্যবস্থা ব্যাহত করার ফলে আহত জখম গুরুতর আকার ধারণ করে এবং অনেকে মৃত্যুর ঘটনা ঘটে। ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ ইঙ্গিত করে যে পুলিশ প্রায়ই চিকিৎসা সহায়তা দিতে ইচ্ছাকৃতভাবে বাধা দিয়েছে, যেমনটা শেখ আসহাবুল ইয়ামিনের মৃত্যুর ঘটনায় দেখা যায়। ডিজিএফআই, এনএসআই, ডিটেকটিভ ব্রাঞ্চ এবং অন্যান্য সংস্থা হাসপাতালগুলোতে নজরদারিতে অংশ নেয়। তারা গুলিবিদ্ধ রোগীদের শনাক্ত করে চিকিৎসা কর্মী এবং আহতদের জিজ্ঞাসাবাদ করে, তাদের আঙ্গুলের ছাপ নেয়। কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই বিক্ষোভকারী শনাক্ত, নিরাপত্তা বাহিনী সহিংসতার প্রমাণ লুকাতে
তারা চিকিৎসার নথি এবং অনেক হাসপাতালের সিসিটিভি ফুটেজ ধ্বংস করে ফেলে। আহত বিক্ষোভকারীদের যথাযথ চিকিৎসা না দিতে চিকিৎসা কর্মীদের উপর চাপ দেওয়া হয়। আহতদের আঘাতের কারণ সঠিকভাবে লিপিবদ্ধ না করতে চাপ দেওয়া হয়। একাধিক সাক্ষ্যের মাধ্যমে জানা যায় যে এটি ঊর্ধ্বতন মহলের নির্দেশে করা হয় এবং এর মধ্যে হাসপাতাল পরিদর্শনে আসা ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। নিরাপত্তা বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন হাসপাতালে একই ধরনের বাধা প্রয়োগ করেছে, যা থেকে প্রতীয়মান হয় উপর মহল থেকে সকল স্থানে একই কৌশল অবলম্বন করতে বলা হয়েছে। কোন এক হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে রেকর্ড করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ না মানলে চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেওয়া হয়। অন্য একটি হাসপাতালে পুলিশের নির্দেশ দেওয়া ছিল যে গুলিবিদ্ধ কাউকে ভর্তি না করার। অন্য একটি হাসপাতালে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য সরাসরি চিকিৎসকদের হুমকি দিয়ে আহত বিক্ষোভকারীদের চিকিৎসা প্রদান করতে বন্ধ করে দেয়। 2 জন চিকিৎসককে সেই নির্দেশ না মানে ডিটেকটিভ ব্রাঞ্চ তাদের গ্রেপ্তার করে। এর ফলে অন্যান্য আহতরা আতঙ্কে লুকিয়ে যায়। আরেক হাসপাতালে ডিজিএফআই এনএসআই এর সদস্যরা আহত বিক্ষোভকারীদের চিকিৎসা প্রদানকারী চিকিৎসকদের জেরা করে নাম ঠিকানা লিখে রাখে। একটা হাসপাতালে যেখানে বিক্ষোভকারীরা চিকিৎসা নিচ্ছিল সেখানে 18 জুলাই একটি অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে চিকিৎসা বন্ধ করতে হুমকি প্রদান করে। ছাত্রলীগ আওয়ামী লীগ তাদের অঙ্গ সংগঠনের সমর্থকরা হাসপাতালের প্রবেশপথে উপস্থিত থেকে অ্যাম্বুলেন্স অন্যান্য ব্যক্তিগত গাড়ি রিক্সা আটকে দিতে পুলিশকে সাহায্য করে। ফলে তীব্র চাপের ফলে স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত হয়। অনেক আহত বিক্ষোভকারী বিশেষ করে যারা গুলিবিদ্ধ তারা বিভিন্ন চাপ ও ভয় প্রদর্শনের কারণে বেসরকারি হাসপাতালেও প্রয়োজনীয় চিকিৎসা পাননি। অন্যদিকে অনেক চিকিৎসক স্বাস্থ্যকর্মী নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জরুরি ভিত্তিতে বিনা খরচে আহতদের চিকিৎসা দিয়েছেন, যার মধ্যে রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল কৌশলে মহিলা ওয়ার্ডে পুরুষ জখমীদের চিকিৎসা প্রদান করে হেলমেটধারী ছাত্রলীগের তল্লাশি থেকে বাঁচার জন্য। নারী এবং শিশুদের প্রতি নিষ্ঠুরতা। তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন বাহিনী এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতাকর্মীদের মাধ্যমে চলমান আন্দোলনে নারী ও শিশুদের প্রতি নিষ্ঠুরতার দৃশ্য ফুটে ওঠে। নারী আন্দোলনকারীরাও নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র আওয়ামী লীগ কর্মীদের হামলা থেকে রেহাই পায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজে নারী শিক্ষার্থীদের উপর হামলার পাশাপাশি ঢাকার বিভিন্ন স্থানে যাত্রাবাড়ি, উত্তরা, ধানমন্ডি, মিরপুর, ঢাকার বাইরে সাভার, কুমিল্লা, সিলেট, রংপুরে নারী বিক্ষোভকারীদের উপর হামলা করা হয়। অনুরূপভাবে তাদেরকে নির্বিচারে গ্রেপ্তার ও নির্যাতন করে অন্যান্য নিপীড়নের শিকার হতে হয়েছে, যাতে নারীরা বিক্ষোভে অংশগ্রহণ না করে এবং নেতৃত্ব না দেয় এই জন্য তাদের নির্যাতন করা হয়। নারীদের শারীরিক নির্যাতনের লক্ষ্যে তাদের মুখ, বক্ষ, পেলভিস, নিতম্ব ইত্যাদি লক্ষ্য করে আঘাত করা হয়। আঘাত করার পাশাপাশি নারী পরিচয়ের কারণে লাঞ্ছিত করা হয়। শারীরিক সহিংসতার পাশাপাশি বিক্ষোভকারী নারীদেরকে বেশ্যা, পতিতা, পাইকারি মেয়ে ইত্যাদি অকথ্য ভাষায় গালমন্দ করা হয়। পুলিশ এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ তাদের অঙ্গ সংগঠনের কর্মীরা নারী বিক্ষোভকারীদের ধর্ষণ, উলঙ্গ করে দেওয়া সহ বিভিন্ন যৌন হয়রানির হুমকি দেয়। আওয়ামী লীগ কর্মীদের হাতে নারী বিক্ষোভকারীদের শারীরিক যৌন সহিংসতার একটা ঘটনা ঘটেছে। আগস্টের প্রথম দিকে ঢাকায় বাঁশের লাঠি হাতে কয়েকজন পুরুষ এক মহিলাকে আটকিয়ে আন্দোলনকারী কিনা জানতে চায়। তার ব্যাগ এবং ফোন তল্লাশি করে একটি বাংলাদেশের পতাকা পাওয়ায় তার চুল টেনে ধরে, পোশাক ছিঁড়ে ফেলে, বক্ষ নিতম্বে চাপ দিয়ে ধরে রাখে, অশ্লীল গালিগালাজ করে। আরেক ঘটনায় 2 ছাত্রলীগ কর্মী একজন নারী বিক্ষোভকারীকে তার পরিবারের অন্যান্য নারী সদস্যদের ধর্ষণের হুমকি দেয়, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে, বক্ষ গোপনাঙ্গে হাত দেয়, অশ্লীল মন্তব্য করে। পরবর্তী সেই ভুক্তভোগী নারীকে আবারও ফোন করে ধর্ষণের হুমকি দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায় যে কুমিল্লা ছাত্রলীগের কর্মীরা বেশ কয়েকজন নারী বিক্ষোভকারীকে আক্রমণ করেছিল, যাদের মধ্যে 2 জন শিক্ষার্থী ছিল। তাদের প্রথমে আটক করা হয়, পরে শারীরিক নিগ্রহের পর পুলিশে হস্তান্তর করা হয়। এই আন্দোলনে বিপুল সংখ্যক শিশু কিশোর সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, যাদের মধ্যে উচ্চ বিদ্যালয়, কলেজ, ধর্মীয় মাদ্রাসার শিক্ষার্থী, অল্প বয়সী শ্রমিকও ছিল। আবার কেউ কেউ কৌতূহলবশত রাস্তায় বিক্ষোভ পর্যবেক্ষণ করছিল। অপরদিকে আন্দোলন দমনে আওয়ামী লীগ ক্যাডারদের সাথে অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবার থেকে আসা সদস্যদেরও দেখা গেছে, যাদেরকে আওয়ামী লীগ অর্থ দিয়ে ভাড়া করে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবহার করেছিল। আওয়ামী লীগ এই শিশুদের সহিংসতায় জড়াতে অর্থায়ন করেছে। ঢাকার আজিমপুর, বাড্ডা, ধানমন্ডি, ফার্মগেট, যাত্রাবাড়ি, মিরপুর, মোহাম্মদপুর, রামপুরা এলাকার বাইরে গাজীপুর, নারায়ণগঞ্জ, রংপুর, সিলেট অঞ্চলের শিশুদের শহীদ এবং গুরুতরভাবে আহত হওয়ার ঘটনা ঘটেছে। উল্লেখিত ঘটনা ছাড়াও নিরাপত্তা বাহিনী নির্বিচার রাইফেল এবং শটগানের প্রাণঘাতী গুলি ব্যবহার করে শিশু বিক্ষোভকারীদের হত্যা করেছে। উদাহরণস্বরূপ মোহাম্মদপুরে শান্তিপূর্ণ বিক্ষোভকারী জনতার উপর নির্বিচারে গুলি চালায়। এতে 17 বছরের বয়সী এক নিরস্ত্র শিক্ষার্থী মাথায় গুলিবিদ্ধ হয়ে 19 জুলাই শহীদ হয়। 18 জুলাই ধানমন্ডিতে আরেক 12 বছর বয়সী শিশু পুলিশের গুলিবর্ষণে প্রায় 200-র মতো ধাতব পেলেট শরীরে বিদ্ধ হয়ে আভ্যন্তরীণ রক্তক্ষরণে মারা যায়। আর অনেক শিশু আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে। অনেক শিশু গুরুতর আহত হয়েছে। আওয়ামী লীগের সমর্থকদের গুলিতে 16 বছর বয়সী এক কিশোরের পায়ে গুলি লাগায় শেষ পর্যন্ত তার পা কেটে ফেলতে হয়। পুলিশের নির্বিচার গুলিতে ধাতব পেলেটের আঘাতে 17 বছরের কিশোরের উভয় চোখ অন্ধ হয়ে যায়। সবগুলো ঘটনা OSCHR এর প্রতিবেদন থেকে পাওয়া গেছে। শহীদদের মধ্যে খুবই অল্প বয়সী শিশু ছিল, যারা বাবা মায়ের সঙ্গে বিক্ষোভ মিছিলে গিয়েছিল বা ঘটনাস্থলের আশেপাশে দাঁড়িয়েছিল। নারায়ণগঞ্জে 6 বছর বয়সী একটি মেয়ে বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়।
শিশুদের যেনতেন গ্রেপ্তার করে বিভিন্ন থানা, ডিটেকটিভ ব্রাঞ্চের কার্যালয় কিংবা কারাগারে প্রাপ্তবয়স্কদের সঙ্গে একই কক্ষে আটকে রাখা হতো। সেখানে তাদের নির্যাতন এবং অপদস্থ করা হতো, স্বীকারোক্তি আদায়ের লক্ষ্যে তাদের জবরদস্তিও করা হতো। তাছাড়া বেশ কয়েকজন কিশোর ছেলেকে আটক করে পুলিশ সদর দপ্তরের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি শাখায় প্রাপ্তবয়স্কদের সাথে একই কক্ষে আটকে রাখা হতো। রংপুরে 16 বছর বয়সী এক কিশোরকে বিনা বিচারে 13 দিন আটক রাখা হয়েছিল। ওই কিশোর সহ আরো অনেককে গ্রেপ্তার করা হয়েছিল আবু সাইদের হত্যার ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য। 17 বছর বয়সী এক কিশোরকে পুলিশ কর্মকর্তা হত্যার দায় স্বীকার করানোর জন্য যাত্রাবাড়ি থানায় 2 দিন ধরে পুলিশ হেফাজতে নির্যাতন করেছিল। এরপর তাকে ডিটেকটিভ ব্রাঞ্চ কার্যালয়ে নিয়ে পুনরায় নির্যাতন করা হয়েছিল। আটক রাখার 3 দিন পরে ওই কিশোরকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে আরো 7 দিনের রিমান্ডে রাখার নির্দেশ দেন। প্রাপ্তবয়স্ক বন্দীদের সঙ্গে রাখা হবে জেনেও যদিও কিশোরের পক্ষে আইনজীবী আদালতের কাছে বলেছিলেন ভুক্তভোগী আসলে একজন শিশু। এই ঘটনাটি গণমাধ্যমে প্রচারের পরে আরেক বিচারক কিশোরটিকে বিশেষ শিশু হেফাজত কেন্দ্রে রাখার নির্দেশ দেন। সেখানে ওই কিশোর 6 আগস্ট পর্যন্ত আটক ছিল। জুলাই মাসের 15 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত কমপক্ষে 118 জন শিশু, কমপক্ষে 13 জন নারীকে হত্যা করা হয়। মালর এরপরে আসামিদের পরিচিতি, আসামি শেখ হাসিনার বিস্তারিত পরিচয় আমরা উল্লেখ করেছি। তার বিরুদ্ধে কি কি মামলা আছে সেগুলো আমরা বলেছি। আসাদুজ্জামান খান কামালের পরিচয় দিয়েছি, চৌধুরী আব্দুল আল মামুনের পরিচয় দিয়েছি। এবার আমি চলে আসছি পেজ 108-এ। আসামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিবরণ। মাই লর্ড, এইটা মোরলেস এটা এসে গেছে। আমি 110 থেকে আসছি। 110-এ অপরাধ সংগঠনে আসামিদের যৌথ দায় এবং ঊর্ধ্বতন অবস্থান, জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এবং কমান্ড রেসপন্সিবিলিটি। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তথা নির্বাহী বিভাগের প্রধান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং 14 দলীয় জোট প্রধান হিসেবে আসামি শেখ হাসিনা ছিলেন সকল ক্ষমতা এবং কর্তৃত্বের সর্বোচ্চ কেন্দ্রবিন্দু। একজন ফ্যাসিস্ট শাসক হিসেবে সকল গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত তিনি এককভাবে গ্রহণ করতেন। তার সকল রাজনৈতিক এবং প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সমর্থনের মাধ্যমে অধীনস্থরা তাকে সন্তুষ্ট করে তার কৃপা দৃষ্টি লাভ করার জন্য সর্বদা সচেষ্ট থাকত। জুলাই বিপ্লবে সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের প্রধান এবং একমাত্র কারণ ছিল যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখা। সেদিক দিকে বিবেচনা করলে জুলাই বিপ্লবে সংগঠিত সকল অপরাধের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা। তার অধীনস্থ অন্যান্য অপরাধীরা বিশ্বাস করত যে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকলে তারাও টিকে থাকবে এবং সকল অপরাধ করা সত্ত্বেও তারা নিরাপদে থাকবে এবং আনুগত্যের জন্য পুরস্কৃত হবে। শেখ হাসিনা ছিলেন সকল অপরাধীর প্রাণভোমরা। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের নেতা এবং অন্যতম নীতি নির্ধারক কুখ্যাত গ্যাং অফ ফোরের অন্যতম সদস্য ছিলেন আসামি আসাদুজ্জামান খান কামাল। জুলাই বিপ্লব চলাকালে আন্দোলন দমনে শেখ হাসিনা নেওয়া সকল পদক্ষেপ বাস্তবায়নের সিদ্ধান্ত হতো আসামি আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বাধীন কোর কমিটির বৈঠকে, যা তার ধানমন্ডির বাসায় অনুষ্ঠিত হতো। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রক ছিলেন আসামি আসাদুজ্জামান খান কামাল। তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন ছিলেন পুলিশের প্রধান হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যতম নিয়ন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগী। আন্দোলন দমনে নিরস্ত্র ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণের সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে কিনা তা তারা সার্বক্ষণিকভাবে তত্ত্বাবধানের অংশ হিসেবে সরজমিনে পরিদর্শনে গ্যাং অফ ফোর, এটা খুব পরিচিত একটা শব্দ ছিল। 4 জন ব্যক্তিকে নিয়ে একটা বিশেষ কমিটি ছিল। সেই কমিটি বসে, কমিটির সদস্য ছিলেন আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের এবং আনিসুল হক। তারা বসে সরকারের ক্যাবিনেটের বাইরে মিনি ক্যাবিনেট হয়ে কোথায় আক্রমণ হবে, কাকে মারা হবে, কাকে ধরা হবে, এই প্ল্যানগুলো করতো। এই জন্য এদেরকে গ্যাং অফ ফোর বলা। আচ্ছা, আন্দোলন দমনে নিরীহ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণের সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে কিনা তার সার্বক্ষণিক তত্ত্বাবধানের অংশ হিসেবে সরজমিনে পরিদর্শন এবং পর্যবেক্ষণ করতেন। আন্দোলন চলাকালে 27শে জুলাই 2024 খ্রিস্টাব্দে যাত্রাবাড়ি থানার সামনে আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা তদারকি করতে গেলে মোবাইলে ধারণকৃত আন্দোলন ছাত্র জনতাকে গুলি করার, হত্যা করার ভিডিও আসামি আসাদুজ্জামান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন ও স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে প্রদর্শন করেন ওয়ারি জোনের ডিসি ইকবাল। এবং মাইলট, সেটা বিখ্যাত সেই কথা যে যেখানে ভিডিও, হত্যা করার ভিডিও দেখিয়ে বলা হচ্ছিল, স্যার গুলি করি, মরে একটাই যায়, বাকিটি যায় না স্যার, এটাই স্যার আতঙ্কের বিষয়। এটা ছিল সেই ভিডিও। প্রধানমন্ত্রী হিসেবে আসামি শেখ হাসিনা ওয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে আসামি শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি হিসেবে চৌধুরী আব্দুল আল মামুন ঊর্ধ্বতন অবস্থানে থেকে যৌথ নির্দেশনায় জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এবং কমান্ড রেসপন্সিবিলিটির মাধ্যমে তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন সশস্ত্র আওয়ামী ক্যাডার
আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে দেশব্যাপী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি চালিয়ে 1.5 সহস্রাধিক মানুষকে নৃশংসভাবে হত্যা করে। তদন্তপ্রাপ্ত ঘটনা এবং প্রমাণাদির আলোকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 3-এর 2 ধারার অধীনে সংগঠিত অপরাধসমূহ আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, আসামি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে উল্লেখিত আইনের 4-2, 4-3 ধারায় ঊর্ধ্বতন অবস্থান এবং আইনগত দায় সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়। তদন্তে গৃহীত ব্যবস্থা মেলাটা আমি স্কেপ করে যাচ্ছি, এখানে লম্বা ব্যবস্থা আমরা কখন কি কি করেছি সেগুলো বলেছি। আমি চলে আসছি পেজ 114-তে। আসামিদের কর্তৃক সংগঠিত সুনির্দিষ্ট মানবতা বিরোধী অপরাধ সমূহ, পেজ 114। তদন্তকালে আসামি শেখ হাসিনা, আসামি আসাদুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে আরো অন্যান্য অভিযোগ ছাড়াও নিম্নলিখিত সুনির্দিষ্ট মানবতা বিরোধী অপরাধ সংগঠনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সুনির্দিষ্ট অপরাধ 1, 14 জুলাই 2024 খ্রিস্টাব্দে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রদান, এর প্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আব্দুল আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা, সম্পৃক্ততা, তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে মার্ডার, অ্যাটেম্পট টু মার্ডার, টর্চার, ইনহিউম্যান অ্যাক্টস করার অপরাধ সমূহ সংগঠনের প্ররোচনা, অ্যাবেটমেন্ট, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, অপরাধ সংগঠন প্রতিরোধে ব্যর্থতা, অপরাধ সংগঠনের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদান না করা, ফেইলিউর টু পানিশ, এবং ষড়যন্ত্র করার অপরাধ যা আসামিদের জ্ঞাতসারে সংগঠিত। ঘটনাস্থল 1, গণভবন এবং সমগ্র বাংলাদেশ। ঘটনার তারিখ এবং সময় 14 জুলাই 2024 খ্রিস্টাব্দ থেকে 5 আগস্ট 2024। অপরাধের ধরন হত্যা, মার্ডার, হত্যা চেষ্টা, অ্যাটেম্পট টু মার্ডার, নির্যাতন, টর্চার, অন্যান্য অমানবিক আচরণ, ইনহিউম্যান অ্যাক্টস করার অপরাধ সমূহ সংগঠনের প্ররোচনা, অ্যাবেটমেন্ট, উস্কানি, ইনসাইটমেন্ট, সহায়তা, ফ্যাসিলিটেট, সম্পৃক্ততা, কমপ্লিসিটি, অপরাধ সংগঠন এবং প্রতিরোধে ব্যর্থতা, ফেইলিউর টু প্রিভেন্ট, ষড়যন্ত্র, কনস্পিরেসি মাধ্যমে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এর 32AGH 414243 ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন, যা এই আইনের 20-2 এবং 20A ধারায় শাস্তিযোগ্য। আসামিদের নাম শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুন। অভিযোগের বিবরণ: 2024 সালে সরকারি চাকরিতে কোটা প্রদার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে 14 জুলাই 2024 তারিখ গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি, 14 দলীয় জোট প্রধান আসামি শেখ হাসিনা সংবাদ সম্মেলনের আয়োজন করেন। উক্ত সংবাদ সম্মেলনে তিনি শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার দাবি প্রসঙ্গে অবজ্ঞাসূচক এবং হিংসাত্মক বক্তব্য প্রদান করেন। বিশেষত আন্দোলন দমনের উদ্দেশ্যে তিনি সাধারণ শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলে গালি দেওয়ার মাধ্যমে প্রকারান্তরে নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র জনতাকে রাজাকারের সাহেবে আখ্যায়িত করে তাদের নির্মূলের প্ররোচনা দেন। শেখ হাসিনার উপরোক্ত উস্কানিমূলক ও হিংসাত্মক বক্তব্যের প্রেক্ষিতে ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শান্তিপূর্ণ আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালায়। সেই সময় আসামি আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সশস্ত্র ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাদেরকে উপরোক্ত অপরাধ সংগঠনে সহায়তা করে। পরবর্তীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ তৎকালীন সরকারের বিভিন্ন মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগ 14 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শেখ হাসিনার উপরোক্ত উস্কানিমূলক বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে সশস্ত্র সন্ত্রাসীদের মাধ্যমে সারা দেশে শান্তিপূর্ণ আন্দোলনকারী ছাত্র জনতার উপর হামলা চালায়। শেখ হাসিনার উপরোক্ত উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে তৎকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন তাদের অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরীহ নিরস্ত্র আন্দোলনকারীদের উপর সশস্ত্র আক্রমণ চালানোর নির্দেশনা প্রদান করেন। এই সকল সশস্ত্র আক্রমণের ধারাবাহিকতায় 5 আগস্ট 2024 পর্যন্ত সারা দেশে 1.5 সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়, 25 সহস্রাধিক মানুষকে গুরুতর জখম করা হয়। এই আক্রমণে অনেকে স্থায়ীভাবে অঙ্গহানি এবং অন্ধত্ব বরণ করা সহ চিরতরে পঙ্গু হয়ে যায়। আসামি শেখ হাসিনার উক্ত উস্কানিমূলক বক্তব্য উদ্বুদ্ধ হয়ে আসামি আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের সুযোগ করে দেওয়ার মতে তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আওয়ামী লীগ ও 14 দলীয় দলের সশস্ত্র ক্যাডার বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা গ্রহণে, ডাক্তারদের চিকিৎসা প্রদানে বাধা প্রদান, নিহতদের সুরতহাল পোস্টমর্টেম করতে কিংবা রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ উল্লেখ করতে বাধা প্রদান করে, নিহতদের মৃত্যুর সনদে সঠিক কারণ লিখতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ভিন্ন কারণ লিখতে বাধ্য করে, নিহতদের জানাজা এবং কবরস্থ করতে বাধা দেয়, নিহতদের স্বজনের কাছে মৃতদেহ হস্তান্তর না করে বেওয়ারিশ লাশ হিসাবে গণকবরে দাফন করা, লাশ গুম করার উদ্দেশ্যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মাধ্যমে অমানবিক আচরণ বা আদার ইনহিউম্যান অ্যাক্টস করার অপরাধ সমূহ সংগঠন করে। মানে আদার ইনহিউম্যান অ্যাক্টস বলছে যে এই লাশ পুড়িয়ে দেওয়া, জানাজা করতে না দেয়া, দাফন করতে না দেয়া,
এগুলো আদার ইনহিউম্যান অ্যাক্টস, যেগুলো আন্তর্জাতিক আইনে সংজ্ঞায়িত, রোম স্ট্যাটিউটে সংজ্ঞায়িত, সেগুলো তারা সংগঠন করেছে। না ম্যাডাম, কোনো নেক্সাসের প্রবলেম নাই, এটা অ্যাবসলিউটলি নেক্সাস আছে, এবং এই নির্দেশগুলো আমরা প্রমাণ করি, এগুলো তো সাক্ষাতে যাবো। আমরা চার্জ যেটা নিয়ে আসছি সেটা একটু দেখেন শুধু। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তথা নির্বাহী বিভাগের সর্বোচ্চ স্থান থেকে রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনসমূহের দলীয় প্রধান এবং 14 দলীয় জোটের প্রধান হিসাবে সুপিরিয়র স্ট্যাটাস থেকে আসামি শেখ হাসিনার উক্ত উস্কানিমূলক বক্তব্য, ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ও নির্দেশনায় তার অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন রাজনৈতিক ক্যাডার বাহিনী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কোর কমিটি এবং গ্যাং অফ ফোরের সদস্য, পুলিশ প্রধান তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ঢাকা শহর থেকে শুরু হয়ে ব্যাপক মাত্রায় ওয়াইড স্প্রেড এবং পদ্ধতিগতভাবে সিস্টেম্যাটিক সমগ্র দেশব্যাপী আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর হত্যার চেষ্টা, নির্যাতন এবং অমানবিক আচরণ সহ মানবতা বিরোধী অপরাধ পরিচালিত হয়। উল্লেখিত আক্রমণ সহ অপরাধ আসামিদের জ্ঞাতসারে পরিচালিত হয়। এহেনে কাজের মাধ্যমে আসামিগণ হত্যার প্রচেষ্টা, নির্যাতন, অমানবিক আচরণ করার অপরাধ সমূহ সংগঠনের প্ররোচনা, সহায়তা, ফ্যাসিলিটেট, অপরাধ সংগঠনের প্রতিরোধে ব্যর্থতা, ষড়যন্ত্রের মাধ্যমে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973-এর 3-2 4-এর 1, 2, 3 ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে, যা এই আইনের 20-2 এবং 20-A ধারায় শাস্তিযোগ্য। সুনির্দিষ্ট অপরাধ 2, আসামি শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা ও নির্মূলের নির্দেশ, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন কর্তৃক আসামি শেখ হাসিনার উক্ত নির্দেশ বাস্তবায়ন, তাদের